আমাকে বলে প্রপোজ কে করেছিল প্রথম? প্রপোজ তো প্রথম আমিই করেছিলাম। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে। কি দেখে, এমন কি দেখে ভালো লাগলো যেটার জন্য সারা জীবন একসঙ্গে থাকতে ইচ্ছে করছে? দেখো, অ্যাজ আ হিউম্যান বিন ভালো থাকলে মানে একটা ভাইব ম্যাচ হয়ে যায়। দেখলে তোকে বদলা তোমাদের দুজনকে মানায় না। ওকে কি দেখে পছন্দ করলে? এরকম কেন, ওই কেন, সেই কেন? মুঝে তোকে পাহারা পাহারা দিল মন। বুঝে ভয় করছে? বিয়েটা অবভিয়াসলি না, বিয়ে কি সত্যি বাউন্ডারি তৈরি করে? অবভিয়াসলি অলরেডি তৈরি হয়ে গেছে। একটু বলো যে বিয়ের কি কি প্ল্যান রয়েছে, এবং সামনেই যেহেতু বিয়ে, তো দুজনের কি ইচ্ছে এই মুহূর্তে? এই জিনিসটা হয়তো আজকে তোমাদের চ্যানেলে ফার্স্ট বার ডিসক্লোজ হচ্ছে। নমস্কার, আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদেরকে এমন দুজন মানুষের সঙ্গে পরিচয় করাবো যাদের দেখলে আপনারা সত্যি হয়তো ভাববেন যে কিভাবে সম্ভব। কেন এই সম্ভব বলছি, কারণ একজন একেবারে বাউন্ডুলে মানুষ, আর আরেকজন পুরোপুরি শান্ত সমুদ্রের মতো। এবার তাদের একসাথে থাকা এবং জীবন দর্শন এবং অভিনবভাবে জীবন দর্শন করা, সেটা সত্যি কিভাবে সম্ভব হলো তাই আজকে আমরা জানবো। এবং অনেক প্রশ্ন রয়েছে তাদের সম্পর্ক নিয়ে, তাদের এই বন্ধুত্ব নিয়ে এবং একে অপরকে ভালো রাখার দায়িত্ব নিয়ে। আমাদের সঙ্গে রয়েছে পূজা, আমাদের সঙ্গে রয়েছে চন্দনদা। পূজা রয়েছে বললাম একটু আগেই, তবে পূজার নামটা বলার আগে আমি সত্যি খুব গর্ববোধ করি, কারণ একটু আগে আমরা কথা বলছিলাম যে ওকে দেখে না অনেকটা শেখার মতো জায়গা রয়েছে। ও যে জায়গা থেকে উঠে আজকে নিজের ক্রিয়েশন নিয়ে এগিয়েছে, নিজের জীবনকে দেখেছে। সত্যি দর্শকের প্রশ্ন, পূজা, হাউ ইজ ইট পসিবল? সম্ভব কিভাবে? আমার মতে তো বলে ইচ্ছা থাকলেই সম্ভব, ইচ্ছাটা রাখতে হবে না? কারণ আমরা দেখেছি তুমি যে ছোট্ট জায়গা থেকে শুরু করে আজকে এত বড় একটা পৃথিবী সাজিয়েছো, এটা নট এ জোক, সম্ভব না। মানে আমরা অনেকেই ভেঙে পড়ি, অনেকেই ভয় পাই, অনেকে করার ইচ্ছে থাকলেও আগে 4 বার ভাবি যে পসিবল কি হবে, এক্সিকিউশন কি হতে পারে সেটা। তো কি বলবে? তুমি অলরেডি বলে দিলে, আমরা ভাবি, আমরা ভেঙে পড়ি। তো হ্যাঁ, অবভিয়াসলি ওঠাপড়া তো থাকবে। ভাঙলে হবে না, পড়লে হবে না, পড়লে আবার ওঠো। দেখো, হওয়ার হলে এমনিই হয়ে যাবে, খাটতে হবে। তার কারণ কোনো কিছু না খেটে পাওয়াটা একমাত্র ভাগ্যবানদের পক্ষেই সম্ভব, আর আমরা অতটাও ভাগ্যবান নই। তাই আমাদের জন্য কাজটা করে যেতে হবে, উঠতে হবে, পড়তে হবে। যখন উঠবে তখন মাথায় চড়িয়ে নিলে হবে না, যখন পড়ে যাবে তখন ভেঙে গেলে হবে না যে না আর আমার পক্ষে সম্ভব না। একবার যখন আমার পক্ষে সম্ভব হয়েছে, আমার পক্ষে 1000 বার সম্ভব। ঠিক। আমি এটাই মেনে আজীবন চলেছি, আগামী জীবনেও তাই ইচ্ছা আছে এভাবেই যাওয়ার। আর একটু আগে বলছিলাম যে চন্দনদা আমাদের সঙ্গে রয়েছে, তবে চন্দনদা বলো যে এই যে কন্টেন্ট ক্রিয়েটার বউ, এটা শুনতে কত বেশি ভালো লাগে, আর পূজা আমার বউ এটা বলতে কতটা ভালো লাগে? আচ্ছা, তার আগে বলি যে তাদের খুব শিগগিরই বিয়ে হতে চলেছে, তাদের 4 হাত এক হতে চলেছে। গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর 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 তুষানায় পূজা আমার বউ, এটার জন্য তো আমি খুব প্রাউড ফিল করি। আর কন্টেন্ট ক্রিয়েটার এইগুলো তো আমি আগে জানতাম না, মানে আমি রিসেন্টলি এইসবই জেনেছি, আফটার আমাদের রিলেশন হওয়ার পরেই এইসব জেনেছি। বাট যেটা উনি করে, উনি তো এরকম কিছু করে না যেটা দিয়ে কোনো প্রবলেম বা কিছু হবে। যা করে সব ভালোই করে, আর ওনার একটা আইডেন্টিটি আছে এটা দিয়ে, সেটার জন্য আমি খুব গর্ব করি। এই যে খুশি বা এই যে এই বিষয়টা, যখন প্রথম সম্পর্কে এসছিলে, আমাকে বলে প্রপোজ কে করেছিল প্রথম? প্রপোজ তো প্রথম আমিই করেছিলাম। কিভাবে? ওইটা একদম সিক্রেট আছে, শুধু আমরা দুজনই জানি। প্রপোজ আমাদের আমাদের ফার্স্ট ট্রিপ যখন হয়েছিল কেদারনাথে যাওয়ার সময় আমাদের প্রপোজটা হয়েছিল, আর তখনই আমাদের স্টার্টটা হয়েছিল রিলেশনশিপটা। তবে শুভ শুভ দিয়ে যে শুরু হয়েছে, একটা ভালো জায়গায় ঘুরতে যাওয়া, তারপর প্রপোজ করা। পূজাকে কি দেখে ভালো লাগলো? পূজাকে তো সবাই আমরা খুবই ডান পিটে মেয়ে বলি, একটু আগে বলছিলাম আমি যে বাউন্ডুলে মেয়ে, খুবই অ্যারোগেন্ট, মুখের ওপর উত্তর দিয়ে দেয়, হ্যাঁ তো হ্যাঁ, না তো না। কিভাবে সম্ভব হলো? এবং তুমি খুবই শান্ত প্রকৃতির মানুষ। এই এতক্ষণ আমরা কথা বলে বা এই যে আড্ডাটা মারলাম, সেখান থেকে তো এটা বোঝা গেছে যে তুমি খুবই শান্ত। আচ্ছা তিথি, তুমি এইটা ওকে জিজ্ঞাসা করার আগে আমি কিন্তু মাঝখানে একটা কথা বলবো। ও যে টুক করে এটা বলে দিল না যে কেদারনাথ যাওয়ার সময় হয়ে গেছে, অ্যাকচুয়ালি কিন্তু না। ও
আমার দিকে তাকে না, স্টার্ট দেখো, একসাথে দুটো মানুষ থাকলেই যে তাদের মধ্যে সব হয়ে যাচ্ছে এমনটা একদমই না। কেদারনাথ যে ট্রিপটা ছিল সেটা একটা কি বলবো, একটা ঝড় ছিল, একটা তুফান ছিল, মানে কেউ কাউকে সহ্য করার মতো না। ও এখন তোমরা দুজন, আমরা দুজনের কথাই বলছি, এমনটা কিন্তু না। অতএব আমরা যে মানে যখন একে অপরকে পার্সোনালি একটু চেনেছি, তার কিন্তু প্রায় 3-4 মাস খুব হার্ড গেছে। সেটা যে কারণেই গিয়ে থাকুক, প্রচন্ড হার্ড গেছে, কারণ আমি ওকে বুঝতে পারছি না, ও আমাকে বুঝতে পারছে না। তার মধ্যে এও 9, আমিও 9, তো কেউই না ওরকম রয়েছে, কেউ কারোর কাছে মাথা নত করবো না। আমি যদি 4টে কথা বলি আমাকে 8টা কথা শুনিয়ে দেবে, ও যদি 2টো কথা বলে আমি 16টা কথা শুনিয়ে দেবো। তো ফার্স্ট 3-4 মাস খুব হেক্টিক গেছে, খুব মানে বুঝতে হয়েছে যে কি করা উচিত, আদৌ এগোনো উচিত কি উচিত না। হ্যাঁ, ডেফিনেটলি এইটা বলতে পারি যে কেদারনাথ থেকে ফ্রেন্ডশিপটা হয়েছিল, মানে এই জিনিসটার বাইরে গিয়ে এমনি হ্যাঁ চলছিস ফিরছিস ঘুরছিস, এটা খেতে যাবি ওটা খেতে যাবি, সেইটা ছিল। প্রপার যে লাভ সেটা ও যদি এখন ভগবানের সামনেও বলে যে ছিল, আমি এটা মানতে পারবো না। এটা কতদিনে পড়েছো প্রেমে? 2 বছর 2.5 বছর হবে। 2.5 বছর পর প্রেমে পড়েছো 2.5 বছর পর? না মানে টোটাল হয়েছে এখন 2.5 বছর। 2.5 বছর হয়নি এখনো। ও আমাকে তার আগে থেকে দেখতো। এবারে একদিন কি হয়েছে, কারোর সাথে একটা সামথিং ঝামেলা মতো একটা কিছু ক্রিয়েট হয়েছিল, ওটা মানে ফার্স্ট আমাদের ইন্টারঅ্যাকশন। আমি না মানে যতই যা হোক ওরকম অকারণ লোকজনকে খারাপ কথা ঝগড়া এগুলো আমি পারি না। তো এবার মেয়েটা একটু অন্যরকম ভাবে ছিল, তো কিছু হয়েছিল ওই জায়গাটাতে, কিছু বলেছিল, আমি কেঁদে ফেলেছিলাম, কারণ আমি এই ধরনের সিচুয়েশন খুব একটা হ্যান্ডেল করতে জানি না। তো আমি কাঁদছিলাম, আমি আমার সামান্য খাবারটা, আমি ক্লিয়ারলি বলছি আমরা ছিলাম পাবে, তো আমি আমার খাবারটা চেয়েছি, মেয়েটা নেশার মধ্যে ছিল, তাই আমি বললাম আমাকে আমার খাবারটা পাস করো, ওর যে বয়ফ্রেন্ড বা যার সাথে গিয়ে থাকো। তো ও হয়তো অন্যভাবে নিয়েছে জিনিসটা, করে নিয়েও খুব বাজে কিছু বলে ফেলেছে, আমি না কেঁদে দিয়েছি যে এটা তো নয়। ও আমাকে না ওই ফার্স্ট টাইম মাথার, আমি চিনি না জানি না, কোনোদিন কথা হয়নি, জাস্ট মুখ চেনা যে আমি দেখেছি এই ভদ্রলোককে, ব্যাস ওইটা অব্দি। ও ফার্স্ট দিন আমার মাথায় বলেছে কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না। ও কিন্তু অর্ধেক জানেও না কি হয়েছে, আমাকে ফার্স্ট কথা এটাই বললো, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আমি না ভাবলাম মানে আমার মতো মেয়েকে সাধারণত কেউ ওরকম ভাবে বলে না। তোমার ভয় করেনি? হ্যাঁ, আমি এক্স্যাক্টলি এটা আমার পরে অনেকবার জিজ্ঞেস, তোর একবার ভয় লাগলো না যে তুই ডিরেক্ট আমার মাথায় এখানে হাত দিয়ে এরকম বলছিস কাঁদিস না? তোমার ভয় করেনি? না কিসের ভয়? ও আমাকে কি বলে আমি তো জানতাম তুই আমারই বউ। মানে 2 বছর আগে এই প্ল্যানটা কি হয়ে গেছিল? প্ল্যান হয়নি, বাট কিছু কিছু প্ল্যান হয়েছিল। কিছু কিছু প্ল্যান হয়েছিল। সম্পর্কগুলো করলে না আমরা খুবই এখনকার সময় দাঁড়িয়ে যে লিভিংয়ে থাকা দেখেছি, তারপরে ওই সোশ্যাল মিডিয়ার জন্য রিলেশন দেখেছি, নিজের কাজের জন্য রিলেশন দেখেছি, কিন্তু এক্স্যাক্টলি বিয়ে অবধি নিয়ে যাওয়া না খুবই কম হয়, যতক্ষণ না ভেতর থেকে সেই ভালোবাসাটা তৈরি হয়। তোমরা এই যে তোমার কাছে পূজা আসবো যে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ইনভলভ, কারণ এইটা থেকে তোমার কাজ শুরু, এই জীবনটা থেকে বেরিয়েও যে একটা ব্যক্তিগত জীবনকে সাজানো যায়, এটা কিভাবে সম্ভব হলো? আমার তো দেখো লাস্ট, কারণ গা ভাসানোটা খুব সহজ ছিল তোমার কাছে। খুব খুব হ্যাঁ, আমার মানে যারা আমাকে আগে থেকে আমার ভিডিও দেখে তারা জানে যে আমার লাভ লাইফ জঘন্য, জঘন্যর একটা লেভেল হয়, সেই জঘন্য ছাপিয়ে চলে গেছে আমার জীবন। কারণ আমি না কারোর ওই রকম এটা এখনই করতে হবে ওটা, আমি এটা মানতে পারিনি। তুমি আমাকে রেসপেক্ট দিয়ে যদি বলো যে আমার জুতোটাও চেটে দাও, আমি চেটে দেবো, কিন্তু ওই টোন টিটকারি আমার সাথে তুমি করবে না। তো তারপরে আমি একটা টাইম পর ভেবে নিয়েছিলাম আমার বিয়ে করার দরকার নেই, আমার জন্য এই সমস্ত নয়। আফটার আমি না যখন এই আস্তে আস্তে ইন্টারাকশন ওর সাথে হয়েছে, আমি না একটা জিনিসেই আটকে গেছি যে ছেলেটা খুব শান্ত। এবার আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা সমুদ্রের মতো, ভেতরে এত কিছু আছে, ওপরটা এতটা নর্মাল। তাই আমি ভেবেছি কি, আমি একদম অনেস্টলি বলছিলাম যে এটাও টিকবে না। আমি এটা, কারণ আমি দেখেছি আমার লাইফটাকে খুব কাছ থেকে, আমি যে এটাও টিকবে না। কিন্তু আমি কোন জায়গাটাতে আটকালাম যে সবার সাথে যখন ঝগড়া হতো আমাকে 2-4টে কথা শুনিয়ে দিত। এই একটা মানুষ যে আমাকে না শোনায়নি ওরকম কথা, যেটা আমার এমন কোথাও লাগতে পারে যে আমি পরের দিন তার মুখটাও অবধি দেখতে চাইবো না। এবার জানি না ভবিষ্যতে কি হতে চলেছে, কারণ এখন সবকিছু ভীষণ মানে পরিবর্তনশীল, খুব পরিবর্তনশীল। তো আমি একদম কাউকে বলিনি যে না এই আমার সাথে এটা করতেই পারে না, কিন্তু হ্যাঁ এখনো অবধি ওই জিনিসটা আমি দেখিনি যে রাগের মাথায় এমন একটা, অনেক হয় এমন না যে হয় না, প্রচন্ড এদিক ওদিক কথা আদান প্রদান হয়,
এমন সেই জায়গাটাতে পৌঁছায়নি যেটা বাকিরা পৌঁছে গেছিল, যে যার জন্য আমি আর ইয়ে করিনি যে ঠিক আছে এইটুকুনি ভরসা করা যেতে পারে। চন্দনা বলো, পূজা কেমন মেয়ে? ওটা এটাই বলবে ডান পিটে। ও এত গুছিয়ে কথা বলছে, এত সুন্দর করে প্রেজেন্ট করছে, তুমি ঠিক অপোজিট একটা মানুষ। হ্যাঁ, তুমি বলো পূজা কেমন মেয়ে? পূজা কেমন মেয়ে তোমরা তো সবাই জানো, আমি আর কি বলবো। সবাই জানা আর তোমার জানার মধ্যে আকাশ আর দেখো আমরা পাতাল। কিন্তু জিজ্ঞেস করেছি যে কেমন মেয়ে, বাকি প্রশ্ন কিন্তু ও করেছে। এটা আমি ও বলে না, আমি যে কাউকেই বলবো, আমি বাকিদেরকে যতটা দেখাই তারা ততটুকুনি দেখে। ঠিক ঠিক আর এ এমন একটা পার্সন, এ বা আমার এও বাড়ির পার্সনও বলবো না, এই যে আমার র ভার্জন দেখে, এটাই তো খারাপ উচিত। ভালো এটাই তো খুব উচিত। ভালো একদম নোংরা সমস্তটা ঠিক ঠিক। টানি টুনি চলে যাওয়ার মতো না। বাকি সব তো ঠিক আছে, অ্যাজ এ পার্সন যদি তুমি ভালো থাকো, ঠিক আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তুমি কি বরাবরই বিয়েতে বিশ্বাসী? হ্যাঁ, তাই জন্য তো বিয়েটা করছি। এই যে সোশ্যাল মিডিয়াতে এত প্রেম, এত লিভিনে থাকা আমরা দেখি, বা সোশ্যাল মিডিয়ার জন্য প্রেম করে, এগুলো কখনো এফেক্ট করেছে? আমি তো অত সোশ্যাল মিডিয়া জানি না, আমার বিয়ে হচ্ছে এটা জানি সোশ্যাল মিডিয়া থেকে। সাদাসিধে মানুষ, খুব সাদাসিধে। এবং প্রথমে যেটা ইন্ট্রো দিয়েছি ঠিকই দিয়েছি, দুজনে একেবারে অন্য মেরুর Opposite. কি করে থাকা একসঙ্গে? মানে তোমাদের মধ্যে ঝগড়া হয়? প্রচন্ড, মানে তোমরা আসার আগেও হয়েছে, আসার আগেও, তাও সামান্য সামান্য জিনিস নিয়ে, একদম মানে যেটা না ধরার মধ্যেও পড়ে না, হয় কিন্তু আবার মিটে যায়। সেটা যদি 3-4 দিন অবধিও আমরা টানি, এরকম একটা হয়ে গেছে যে আর কোথাও তো যাওয়ার নেই, ঠিক আছে হয় হয়ে যাবে, আবার ঠিক হয়েই যাবে। এই যে ও অ্যাডজাস্ট করে সব সময়, তোমার কি দেখে ভালো লাগলো? এবং তুমি বললে যে 2 বছর পরে, আমি তো জানতামই যে, বা 2 বছর আগে, যে তুমি তো আমারই বউ, যেটা একটু আগে পূজা বললো, কি দেখে, এমন কি দেখে ভালো লাগলো যেটার জন্য সারা জীবন একসঙ্গে থাকতে ইচ্ছে করছে? দেখো, অ্যাজ এ হিউম্যান বিন ভালো থাকলে মানে একটা ভাইব ম্যাচ হয়ে যায়, একটা ভাইব্রেশন বেরোয়, সবার থেকেই বেরোয়, তোমার থেকেও বেরোয়, দাদার থেকেও বেরোয়, তো ওটা ম্যাচ হয়ে যায়, অটোমেটিক ম্যাচ হয়ে যায়। একেবারে অন্য, মানে পূজা একেবারে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করে, দাদা সেটাকে যে ঠিক আছে এবার বলো, এবার বল। একদম। এবং যেটা আসবো যে এই যে এত সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে পোস্ট করা, ঘুরতে যাচ্ছে সেখানকার পোস্ট করা, ব্লগ করা একসঙ্গে রয়েছে, এবং তোমার যেহেতু ক্রিয়েশনটা জীবনে যুক্ত, তাহলে এই প্রশ্নগুলো বারবার আসে যে তুমি কেন এগুলো করো না? যে তোমার একটা বর আছে, তোমার একটা বয়ফ্রেন্ড আছে, তার সাথে ব্লগ করা, অন্যান্য ছবি পোস্ট করা, এগুলো কেন করো না? বিকজ দিস ইজ মাই পার্সোনাল লাইফ। আমি মেশাতে চাই না, আমার যতটা প্রফেশনাল ছিল আমি করে গেছি, যেটা আমার পার্সোনাল সেটা আমার পার্সোনালি থাকবে, আর একদম যে করি না তা না। সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে ও এতটা পরিমাণ ক্যামেরা শাই, বাট স্টিল ও কিন্তু অফ ক্যামেরা আমাকে এনকারেজ করে। মানে আমি এখনো বলছি, আমরা লাস্ট বানারস গেছিলাম, মনা তোকে কিন্তু ভিডিও করতে হবে, তোকে কিন্তু এটা, ভালোবাসার নাম? হ্যাঁ মনা আর পুকাই আমাকে মানে ইনসিস্ট করে গেছে, মনা তোকে কিন্তু করতেই হবে করতেই হবে। কেন করতে হবে? কারণ ওর দেখতে ভালো লাগে আমার ভিডিও। তার মানে কিন্তু এটা না যে ওর আসতে 14 বার ভালো লাগে, 2 বার ভালো লাগতে পারে, কিন্তু বারবার নয়। তো আমি যেখানে দেখতে পাচ্ছি যে মানুষটা কমফোর্টেবল না, আমি কতবার তাকে টেনে আনবো কেন? সব থেকে বড় কথা এইটুকুনি মিউচুয়াল রেসপেক্ট যদি না থাকতে পারে রিলেশনে, আমার মতে বলে রিলেশন করারই দরকার নেই। আমার এই জিনিসটাও মনে হলো যে চন্দনদার একটা জিনিস, যে তোমাকে দেখতে চাই, হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট না যে আমি ফ্রেমে আসি তাই তুমি আমার সঙ্গে post মানে তুমি করো। বানাও আমি একদম, দেখবো। একদম। একটা সামান্য যদি প্রমোশনের ভিডিও আমার যায় না, ও সেটাকে মানে চালিয়ে রাখবে, মানে চলতেই থাকবে, ওটা দেখতেই থাকবে। আমি হয়তো দেখি না, ও ঘুম থেকে উঠে নিয়ে আগে ওটাকে খুলে বসবে। এইগুলো হ্যাবিটগুলো, এগুলো দেখো আমাদের সামনাসামনি কখনো হয় না, কিন্তু এগুলো আমি নোটিস করতে পারি। ঘুম থেকে উঠেই আমি অনেক কিছু নোটিস করি, এবার রাগ হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, তাই জন্য ভালো কথা বলি না, আমি বলবো না সামনে, কিন্তু এগুলো আমি দেখেছি, নিজের চোখে দেখা। আচ্ছা, ঝগড়া কে বেশি করো, তুমি না? কেন আমি বলছি, আমার না ছোটখাটো জিনিসে মাথা গরম হয়ে যায়। মাথা গরম হচ্ছে, তুমি 2 মিনিট বসে বলো যে ঠিক আছে হয়ে গেছে বাবা, বাদ দে, লেট ইট বি। ও বলবে কি, ও তাই এইটা করেছি, ও জিনিসটার মধ্যে আরো ঘি ঢালতে থাকে, আর আমি ওটাতে আরো নিয়ে নিই। মানে কেন একটা এন্ড আনো। ওকে যদি আমি কোনো একটা সিরিয়াস ডিসকাশনও বলি, যেটা বসে নিপটা, হিজ বি লাইক, ও এইরকম করেছে তোমার সাথে মনা, এটা খুব খারাপ করেছে, এইরকম করতে থাকো। মানে বাবা সুলভ আচরণ অত্যাধিক। আমার বাবাও এত বাবা না যতটা ও বাবা। তোমার কি আমি যার জন্য ওকে ডাকিও বাবা। বিয়ে হবে কিছুদিন পর? না ওই সেন্সে না, বাট
আমি এটা ইনস্টাগ্রাম পোস্টেও লিখেছি। বাবা, শেষমেশ বাবা হ্যাঁ, ও বাবাই তোমাকে বকা দেয়, বাবা, মানে শাসন করে। এবার জিজ্ঞাসা করো কি নিয়ে বকা দেয়? কি নিয়ে? ঠান্ডা লাগলে কেন নাকে বামটা টাইম মতো দিচ্ছি না, কেন জল খাচ্ছি না, কেন ওয়াশরুম যাচ্ছি না। এটা তো প্রেম। হ্যাঁ, ভালো লাগে, মানে এইগুলোই আমার জীবনে না খুব পরিমাণ মিসিং ছিল। তা আমার অবভিয়াসলি বাবাই লাগে, আমার কোনো চাপ নেই। চলো না, বাড়ির লোক কি বলে তোমার? বাড়ির লোক কি বলবো, পূজাকে নিয়ে তাদের কি মতামত? পূজাকে নিয়ে বাড়ির লোকও খুব ভালোই বলে। অ্যাজ আ পার্সন তো ওরাও দেখতে পারে কি কত ভালো, আর ও বাড়ি গেলে মাঝে মাঝে ও রান্না করে, মানে ফুল ফ্যামিলির জন্য হলেও ও রান্না করে দেবে। সব দিক থেকে ও ওয়াইফ হিসাবে খুব ভালো। আচ্ছা, বাড়ির লোকে কি তোমার মতো রিলটাকে চালিয়ে রাখে? না, বাড়ির লোকটা দেখে কিন্তু এরকম চালিয়ে রাখে না। চালিয়ে রাখার মতো না, কারণ ওদের বাড়িতেও ওর মতোই সবাই, প্রত্যেকে শান্ত, যে যার নিজের জীবনযাপনে অত্যাধিক ব্যস্ত, কেউ কারোর অত নিয়ে মাথা। হ্যাঁ, কিন্তু সমস্তটা দেখবে যখন সামনাসামনি কথা হয়, তোর ওটা খুব ভালো লাগছিল জানিস তো। হ্যাঁ, কিন্তু মুখে বলে না। না, মুখেই এটা বলবে যে না, তোর মানে ওই ব্যাপারটা হয় না যে সবসময় বলছে কিন্তু ভালোবাসা। আমার যে ওর যে মানে দাদার ওয়াইফ আছে, আমার কি হয় সম্পর্কে যেটা হয় আর কি, তো ও এই জিনিসটা করে, ও যাই দেখবে, আমি যদি যাই কি ভাল লাগছিল তোকে, কি লাগছিল, তো ওই ব্যাপারটা নিয়ে দেখি এরকম একটা আছে ওর, মানে আমার যে শাশুড়ি মা, তো হ্যাঁ দেখি। এবার সারাদিন যে তার জন্য তোমাকে মালা জপে যেতে হবে ওরকম ব্যাপারটা নেই, দেখি ভালো লাগে ব্যাস, ওই অবধি। পূজা ভয় করছে বিয়েটা? অবভিয়াসলি না, এটা খুব একটা সাধারণ ব্যাপার। আমি এত নিউক্লিয়ার ফ্যামিলিতে এত বড় হয়েছি, এতটা ইন্ডিপেন্ডেন্ট আমি, মানে কি পয়সা করি কি করছি ওর দিক থেকে না, একটা সাধারণ জীবন যাপন, স্বাধীন চেতা মানুষ একেবারে অত্যাধিক পরিমাণে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এখন একটা কিছু না কিছু হলেও 30% বাউন্ডারির মধ্যে তোমাকে ঢুকতে হবে। ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। বিয়ে কি সত্যি বাউন্ডারি তৈরি করে? অবভিয়াসলি অলরেডি তৈরি হয়ে গেছে, মানে হ্যাঁ, অনেক জিনিস এরকম হয়েছে যেগুলো আমাকে এখন বুঝতে শিখতে হচ্ছে যে না, এখন আমার যেহেতু বিয়ে হচ্ছে বা আমি একটা নতুন জীবনে এগোচ্ছি, এগুলো আমি করতে পারবো না, কারণ এখন আর আমার লাইফটা শুধুমাত্র আমার লাইফ নেই, আমার সাথে এখন দুটো ফ্যামিলি, আমার হাজবেন্ড, সবাই জড়িয়ে রয়েছে। আগে যেমন ছিল যা হচ্ছে চলুক, আমি দেখে নেব, এখন আর সেটা নেই। এখন যদি কিছু করি, তাও করে ফেলি ভুল, মিথ্যা কথা বলবো না, তাও আমার দ্বারা অনেক রকম ভুল হয়, কিন্তু ওটা আমার এখনো সময় লাগবে। কারণ একটা বাচ্চা যে এতটা বড় হয়েছে এইভাবেই, এমনও না যে আমি যখন আমার বাবা মায়ের অধীনে ছিলাম তখনও যে আমি আমার নিজের স্বাধীন চেতা জীবনটাকে হারিয়ে ফেলেছি বা তাদের কথা অনুযায়ী চলতাম বুঝতাম, এরকমটা না। আমাকে ছোটবেলা থেকে ছুট দিয়ে দিয়েছে, তোমার যেটা মনে হয় করো, আমরা আছি পেছনে। তো আমার এটা নিয়ে কোনো মানে চাপ ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিছু হলেও, মানে আমি একদম খুব সিম্পল একটা কথা বলছি, আমার বাড়িতে যদি লোক আসে, আমি দুবারের জন্য এখন ড্রেস আপ করে যাবো না তাদের সাথে দেখা করতে, আমি যেরকম আছি আমি দৌড়ে চলে যাবো, ভালো আছো আচ্ছা হ্যাঁ, গল্প করে চলে আসবো। এখন এই জীবনে যাওয়ার পর আমাকে আবার তার জন্য আলাদা করে তৈরি হতে হয়, সেটা যদি 2 মিনিটও লাগে 5 মিনিটও লাগে। তো এরকম ছোট ছোট জিনিস যেগুলো আমাকে করতে হচ্ছে এবং আমি নিজেকে প্রিপেয়ার করছি, কারণ দরকার, সবটাই দরকার। একটু অ্যাডজাস্টমেন্ট বিয়েতে আমার বোধহয় দরকার। কেন চাইলে বিয়ে করতে? এটা আমার বাবা মার খুব ছিল, আমরা চলে যাওয়ার পর তোর আর কেউ নেই। আমার এই জিনিসটা আমাকে 2 বছর ধরে হিট করেছে, সত্যিই তো আমার কেউ নেই। এবারে কিছু না হোক, অন্তত দিন শেষে মানুষের সাথে দুটো কথা বলার জন্য তো চাই। আর উল্টোটা হয়ে গেছে, মানুষ কথাই বলে না, এমন একটা বিষয়, হেসে লাভ নেই। তো আমি ভেবেছিলাম কি অন্তত কিছু না হোক, একটা বন্ধু, একটা কথা বলার লোক। তো শোন না শোন পরের ব্যাপার, আমি বলতে তো পারবো কোথাও। ঠিক আছে চলো এবার এগোনো যাক। কত বছর ধরে সম্পর্ক তোমাদের? প্রায় 3-4 বছর? না, এখনো 2 বছর কমপ্লিটও হয়নি। সত্যি? হ্যাঁ, আমি বলছি তোমাকে, আমাদের যখন একদম প্রপার রিলেশন 2024 অগস্ট, আমরা তখন কেরালা। তো ওই সময়টাতে আমি বাড়িতে আমি যখনই প্রেম করেছি আমি বাড়িতে বলে দিয়েছি এই কেস চলছে। আমি যখন ওর ব্যাপারটাও জানালাম, তো সবার প্রথমেই এরা না করে দিয়েছে, সবার প্রথমে এদের মানে দেখা মাত্রই বলেছে না। আমি খালি বললাম বাবা একবার ওকে অন্তত সামনে থেকে দেখে নাও, তারপর যদি তোমার মনে হয় তাহলে আমি দেখছি কি করা যেতে পারে। এবারে আমার বাবারও ওই একটা জিনিস, আমার বাবা বরাবরই মা বাবার বাধ্য মেয়ে না, তবে আমি এরকম কিছু চাই না যেটাতে আমার বাবা মা খুব কষ্ট পায়। কারণ আমি এটা নিজের চোখে দেখেছি যে মা বাবাকে কষ্ট দিয়ে
আজকে সুখী আছো, কাল আছো, পরশুটা নাও থাকতে পারো। তো তার থেকে বরং নিজেকে যদি একটু কষ্ট দিয়ে, তাদের যদি কোনো কষ্ট না হয়, সেখানে এই স্যাক্রিফাইসটাতে আমার আজীবন কোনো প্রবলেম ছিল না, আগামী জীবনেও আমার প্রবলেম থাকবে না। কারণ এরকম বহু কিছু হয়েছে যেখানে আমি স্যাক্রিফাইস করে দিয়েছি, বহু কিছু, যে আমার এই জিনিসটা এখন দরকার নেই, বাড়িতে এটা দরকার, আগে বাড়িতে করো, পরে নিজেরটা হয়ে যাবে। তো ওরকমই সেম। তো তারপরে যখন বাবা ওকে দেখলো সামনে থেকে, আমার বাবা যেহেতু ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে না, এই সময় একদম পছন্দ করে না, সেম ক্যাটাগরির মানুষ একজন, এত কম কথা বলে, এত চুপচাপ, বাবা মতামত জানালো যে না ঠিক আছে, একটা ছেলেকে দেখলে বুঝতে পারে। আমি বললাম ঠিক আছে, তাহলে ভরসা করা যেতে পারে। তারপরেও দেখো, যদি না হতো, আমার ভালোবাসা তো আর প্লাস্টিক না যে আমি বলবো যে না ঠিক আছে, না বলে দিলে আর এগোবো না। হয়তো তখন সময় লাগতো মানাতে, কিন্তু আমি মানিয়েই এগোতাম। না মানিয়ে আমি কোথাও যেতাম না। সেটা যদি আমার 40ও পার হয়ে যেত, আমি টাইম নিতাম। এই যে তুমি মানে বারবার আমি যখন দেখেছি, তুমি প্রচন্ড স্পষ্ট বক্তা, তুমি মুখের উপরে বলে দাও এবং তুমি নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাও। সেখান থেকে কি এরকম একটা অপোজিট মানুষ যখন লাইফে এন্ট্রি হলো, ইরিটেশন হয়েছে যে কেন কথা বলে না, কেন আমার মতো জীবনটাকে দেখে না? প্রচন্ড। তারপর মনে হয়েছে কি কিছু শেখারও আছে, শিখে নাও। কমপ্লেন করার থেকে নলেজ নিয়ে নেওয়া অনেক বেটার। কারণ তুমি একটা মানুষের, তুমি আজকে কথা কম নাই বলতে পারো, তুমি বেশি কথা বলো, আমি কম কথা বলি। তো আমার যেরকম ওটা ভালো লাগছে না যে তুমি এত কম কথা বলো, তারও তো ওটা ভালো নাই লাগতে পারে যে তুমি এত কেন বেশি কথা বলো। তো জিনিসটাকে না যখন তুমি বারবার আঙ্গুল দিয়ে দেখাতেই থাকছো, ওটা আরো না এটা বাজে পজিশনে পৌঁছে যায়। তার থেকে অ্যাকসেপ্টেন্স ইজ বেস্ট, সব থেকে বেস্ট। মানিয়ে নাও, শিখে নাও ওখান থেকে। হ্যাঁ, এখনো ইরিটেট হই, টিল ডেট ইরিটেট হই, কিন্তু ওরকমটা নেই যে কেন এরকম না, আমার মতো না কেন, কোনো একদমই প্রশ্ন না। নেই সেই বিরক্তিতে। না, ঠিক। ও তো এরকমই। আবার 2 মিনিট পরে নিজেকে বুঝিয়ে নিই, ঠিক আছে এরকমই, কিছু করার নেই তোমাকে, তুমিও এত কথা বলো, ও তো কখনো কমপ্লেন করে না, তুই কেন এত কথা বলিস, এইভাবে। চন্দনদা, তুমি আমাকে বলো যে ওকে আমরা দেখেছি 2022-23-এর দিকে প্রচণ্ড ট্রোল হতে সোশ্যাল মিডিয়াতে, এবং ওকে নিয়ে নানান কটাক্ষ, নানান কাটাছেঁড়া পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা দেখেছি। আসলে মানুষটা ওরকম হয় না যাদের নিয়ে এত কিছু হয়। মানে আমি জানি না এটা হয়তো কতজনের ক্ষেত্রে প্রযোজ্য, তবে পূজার ক্ষেত্রে খুবই কাছ থেকে দেখা ওকে, এবং তাই হয়তো এই কথাগুলো বলা যে ও একেবারে উল্টো মেরুর একটা মানুষ। এবার আমি জানি না কতটা ঠিক কতটা ভুল, তবে এই সময়, খারাপ সময়টা কতটা সামলেছিলে এবং কিভাবে সামলেছিলে? সময় খারাপ 22-23-এ না, ওর যেটা ব্যাপার দেখো, এটাও আমি বলছি, ওই যে আমার সোশ্যাল মিডিয়া, এটা নিয়ে মানে কোনো দিনই ওর মাতামাতি ছিল না। ওর একটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছি, ইন পার্সন কী আছে ওটা দেখো। তো অতএব কী চলছে না চলছে, ইভেন টিল ডেটও যদি সামান্য এরকম আমি বলে ফেলি যে দেখ এরকম বলছে, বলতে দে, ও নিজে কি, ও খালি এইটুকুনি বললে চুপ হয়ে যায়, বলতে দে, ও নিজে কি, ছেড়ে দে। বা ওকে নিয়েও অনেক সময় আসে যে তোমাদের দুজনকে মানায় না, ওকে কি দেখে পছন্দ করলে, এরকম কেন, ওই কেন, সেই কেন। ও নিজেরগুলোও যখন পড়ে তখন বলে, উত্তর দিতে ইচ্ছে না, ও আমাকে দিয়ে দেয়, মনে ওখানে বসে আমাকে দিয়ে দেয়, বলছে বলে দেবো মনে এটা। ও জানে যে ওটা লিখবে না, আমিও জানি ও ওটা লিখবে না, কিন্তু বলে দেয়। ও যতটা শান্ত পুরো পৃথিবীর কাছে, 4 দেওয়ালের মাঝখানে যখন আমার সামনে থাকে এতটাও শান্ত না, প্রকৃত অর্থে সাই। কিন্তু এমনি ইউজুয়ালি মানে ওটা কি বলে না, অ্যাম্বিভার্ড, ওইটারই একদম সস্তা ভার্জনটা। মানে সবার অ্যাম্বিভার্টের তো তাও হয় যে ঠিক আছে তোমার সাথে মিললো কথা বলছে। হ্যাঁ, এর ক্ষেত্রে হচ্ছে কি খুব সিলেক্ট, মানে একদম তোমাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে, তাহলে গিয়ে আমি তোমার সামনে ওপেন আপ হবো, আদারওয়াইজ না। দেখুন, এইরকম মানুষ হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ 4 দেওয়ালের মানুষটাকেই যে বিয়ে করছে সে তাকেই চাইবে। আজকে যদি সবার জন্য চন্দনদা একরকম হতো, সেই মানুষটাকে নিয়ে হয়তো থাকতে পারতেন না। আমি চাইতামই না। একদম একদম দূরে যাও, যত পারো দূরে যাও। একদম। আর তুমি আমায় বলো যে তুমি ওই সময়টা থেকে বেরিয়ে যখন প্রথম প্রেমে পড়লে, তখন কি পূজার মনে হলো যে জীবনটা আবার নতুন করে শুরু হচ্ছে? আমার ওই সময়ের পরে যখন এই সময়টা এন্টার হলো, আমার সবার প্রথমে মনের ভেতর, আমি না তখন ভীষণ এনজাইটিটাই বেশি হলো, সেটা ও প্রচুর বার দেখে খুব নিয়েছে। স্বাভাবিক হওয়াটা। একটা ইনসিকিউর পার্সন, একটা ইনসিকিউরিটি আমার মধ্যে না মানে ঠুসে ছিল। তো সেগুলো ও প্রচন্ড পরিমাণ ঝেলেছে ওই টাইমটাতে। ওরও কিছু ইনসিকিউরিটিস ছিল, সেগুলো আমাকে ঝেলতে হয়েছে, কিন্তু আমারগুলো অনেকটা এক্সট্রিম লেভেলের ছিল। ও তাও চুপচাপ বলে চেপে যায়, আমি পারি না চাপতে এতটা। তো যখন ওই টাইমটা হলো, আলটিমেটলি না বুঝলাম যে
এগুলো করে কোনো লাভ নেই, নিজের ক্ষতিটা নিজেই করছো। অতএব মানুষের চামড়ার মুখ তুমি কোনোদিনও সেটাকে সেলাই করতে পারবে না। তাদের বলতে দাও, তারা যদি বলে ভালো থাকে ভালো থাকুক, তুমি নিজের জীবনটাকে কিভাবে ঠিক করবে ভালো করবে তুমি সেটাতে সেই জিনিসটাতে ফেরো। ঠিক ব্যাস আমি তোমাকে ওই অফ ক্যামেরায় বলছিলাম না যে ওই টাইমটুকুনি পয়লা বৈশাখের, ব্যাস ওইটুকুনি টাইম, খালি ওর ওই একটাই কথা যে তুই যখন এত হচ্ছে না তাহলে কেন, ঠিক কেন, ব্যাস। দেখুন পূজা পুরোপুরি বিয়ের জন্য প্রিপেয়ার হয়ে গেছে। হ্যাঁ, ও এখন পুরো রেধে বেড়ে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে, ভাবতে পারে, এক্সিকিউশন অর্থাৎ জিনিসটা আমাদেরকে পরিবেশনও করতে পারে খুব ভালো মতো করে। আমার খুব ভালো লাগছে এটা দেখে আজকে। একটু বলো যে বিয়ের কি কি প্ল্যান রয়েছে, এবং সামনেই যেহেতু বিয়ে, তো দুজনের কি ইচ্ছে এই মুহূর্তে, মানে একেবারে লাল বেনারসিতে দেখতে এবং লাল সাজে দেখতে, নাকি অন্য একটা কালার নিজেদেরকে সাজাতে? এই জিনিসটা হয়তো আজকে তোমাদের চ্যানেলে ফার্স্টবার ডিসক্লোজ হচ্ছে যে ও কিন্তু অ্যাকচুয়ালি বিহারি, আচ্ছা আমি বাঙালি। আচ্ছা, তো ওদের রিচুয়ালস আলাদা, আমাদের রিচুয়ালস আলাদা, ব্যাপারটা পুরোপুরি ঘুরে যাচ্ছে। কারণ ও যখন আসবে ওদের বেশে যেরকম ভাবে, আফটার ওই যখন দান ফান কি কি সব রিচুয়াল চলে, তখন হয়তো তারপরে ওকে আমি আমার মতো করে দেখতে পারবো। আর ও তো আমার সাথে আসার পরে ওকে আমি এখন 90% ওকে আমি বাঙালি দেখি, আর তাই হয়েওছে। আগে ওর টেস্ট বার্ড, ড্রেসিং সেন্স যা বলো, এখন পুরো বাঙালি। আগে যদি মানে পাঞ্জাবি একটা পরবি, সেটার জন্য আমাকে ওয়েট করতে হতো কবে ও পাঞ্জাবি কিনবে তবে গিয়ে পরবে। আর এখন কোথাও যাও, ইভেন আজকে আমাকে বলছো তুই তোর না বিয়ে সামনে মনা, তুই আজকে কেন এসব পরবি, তুই শাড়ি পর। জি কি কেন? রাগ হয় এই কথাগুলো শুনলে? রাগ হয় না আমার, হচ্ছে আমি যখন ইচ্ছা হবে আমি তখন পরবো, একদম। তুমি ডিসাইড করবে না আমি কখন পরবো। মাঝে মধ্যে ভালোবেসে বললে ঠিক আছে, এইটা কিরকম কথা, তোমার বিয়ে বলে তোমাকে শাড়ি পরতে হবে? এবং চন্দনদার কাছে যে ও একেবারে সমাজের ওই বাউন্ডারিগুলো, যেমন 28 বছরের মেয়েদের বিয়ে করতে হবে, বিয়ে করলে লাল শাড়িতে থাকতে হবে এবং মাথায় ঘোমটা নিয়ে, যেটা আমরা অনেক ক্ষেত্রে, এবং সেগুলোকে না প্রেশার দিয়ে ক্রিয়েট করা হয় আমার মনে হয়, যে একেবারে সমাজের জন্য বাঁচা এবং বউ হওয়া, বিয়ে করা এবং মা হওয়া বলো বা বাবা হওয়া, এগুলো সমাজের দায়বদ্ধতার জন্য হতে হয়। একদম। যতক্ষণ না ভেতর থেকে আসে আমার মনে হয় না সেই জিনিসটা আমরা করা উচিত, একদম আর আমরা বাঁচতে পারি। কমফোর্টেবলও হই। একদম একদম। তো ওই যে এরকম উত্তর দিচ্ছে যে আমার ইচ্ছে যখন হবে তখন আমি পড়বো, তোমার এটা একসেপ্ট করতে কতদিন লেগেছে? বেশি দিন লাগেনি। তার মানে আমি বাবা ওর কাছে হয়েছে। খুব ঘরোয়া বউ, ও এইটা একদম বাস্তব, মানে খুব ঘরোয়া বউ। আচ্ছা। মানে আমাকে যদি না তার জন্য মানে কিরকম ব্যাপারটা, আমাকে যদি এখনই বলে যে মনে হয় এটা আমাকে বানিয়ে দে, আমি তার জন্য 2 মিনিট ভাববো না, আমি একদম রেদে বেড়ে লেগে পড়বো, যেটা আমাকে করতে হবে। কারণ ওটা আমার ভালোবাসা, ওটা আমার ওয়ে, আমি এইভাবে এক্সপ্রেস করি। আমার পক্ষে এখন সম্ভব না যে তোমাকে আমি 4টে মিষ্টি মিষ্টি কথা বলে সারাদিন 4 ঘন্টা ফোনে রেখে আমি ডিস্টার্ব করবো। তো ওটা আমার লাভ ল্যাঙ্গুয়েজ। আমাকে যদি বলে মনে এখন আমাকে এটা বানিয়ে দে, আমি বানিয়ে দিতে চলে যাবো। কেয়ারিংটা হ্যাঁ, আমার না মানে বউটা কম মাটা বেশি আমার ভেতরে। তো ঠিকই আছে, মা এবং বাবা। বাবা একদম, হ্যাঁ একদম ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ। তো ওই জিনিসটা আমার ওরকম আসে না যে না তোমাকে আমার সাথে এখন রাত জেগে ফোনে কথা বলতেই হবে, কেন ঘুমাও, কাজ নেই কোনো। হ্যাঁ, এইভাবে তুমি যদি আমাকে বলো যে আমাকে এটা এখন করে দাও, আমি আছি। নার্চার হওয়া উচিত রিলেশনশিপটা, কেন ভাই ঘুমুড়িয়া তো কেন, দরকার নেই। আমরা একটু বিয়েতে কথা বলছিলাম, তবে মানে এতটা ভালো লাগছে আজকে কথা বলতে, পুরো দুটো মেরুর মানুষ যখন এক হয় এবং ওই অ্যাডজাস্টমেন্ট, কেয়ারিং সব মিলিয়ে যখন একসঙ্গে 4 হাতে এক করার জন্য ভাবে না, সত্যি যারা দেখছে তারা হয়তো ইন ফিউচারের জন্য ভাববে যে আমরাও থাকতে পারি এইভাবে। ওই সমাজের বাধা ভ্যারিয়েশনের জন্য নিজেদের সম্পর্কগুলোতে জাস্ট ভেঙে দেওয়া তো উচিতই না, এবং এটা যারা দেখছে তারা বুঝতে পারবে। পূজা, আর কি কি প্ল্যান রয়েছে বিয়েতে বলো, আর খাবার মেনুর দিকে আসবো তারপরে। বিয়ের দেখো এখন প্ল্যান রয়েছে, যেহেতু ওদের হলুদ পুজো বলে সামথিং কিছু, হলুদ পুজোই তো, না পুজো না, মানে হলুদ কিছু একটা হয়, যে রিচুয়ালটা ওদের আগের দিন হয়ে যাচ্ছে। তো আমার সব থেকে আনন্দ যেটা লাগছে যে আমার মেকআপে বসতে লেট হবে না। মাই গুডনেস, মেয়েদের এটাই প্রিফারেন্স হ্যাঁ, থাকে। এটাই থাকে। আমার যদি লেটেও বসে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমার বাবা মা না ওই টাইমেও আমাকে বলবে না যে তাড়াতাড়ি করো সবাই চলে এসছে, তুমি করো আমরা আসি, এরকম টাইপের চিল, সবাই চিল আউট ভীষণ। তো আমার ওইটাতে আনন্দ হচ্ছে যে তাড়াতাড়ি মর্নিং আমার কমপ্লিট হয়ে যাবে। বাকি তো দেখো আগের দিন আইবুড়ো ভাত রয়েছে মায়ের কাছে, লাস্ট যেটা খাবো বিয়ের আগে। তারপরে মেহেন্দি রয়েছে, নেক্সট দিন বৃদ্ধি রয়েছে, হলদি রয়েছে মানে গায়ে হলুদ, তারপরে বিয়ে। তো ওই একদম পিওর বেঙ্গলি যেরকম হয়, লাল বেনারসিতে টুকটুকে লাল একটা টিপ, লিপস্টিক, গা ভর্তি গয়না, যতটা সুন্দর লাগা যেতে পারে, একটা মেয়ের স্নিগ্ধতার যতটা ফুটে উঠতে পারে, ওই প্ল্যানেই আছি।
যে কীভাবে ওই জিনিসটাকে এখন এক্সিকিউট করা যায়। আমরা আড্ডা শেষ করবো, তবে খাবার মেনুর দিকে একটু আসি। একটু বলো যে কার কার দুজনের পছন্দের মধ্যে কোন প্রেফারেন্স বেশি, নাকি বাড়ির লোকের প্রেফারেন্স রয়েছে? আমার জিনিসটা হচ্ছে গিয়ে, আমার যখন রেজিস্ট্রি হয়েছিল তো রেজিস্ট্রির দায়িত্বটা পুরোপুরি ও আর আমি নিয়েছিলাম। আর ওখানে আমাদের যে পরিমাণ খরচ হয়ে গেছে তাতে একটা বিয়ে হয়ে যায় মানুষের ভদ্রভাবে, তা আমরা সেটা বুঝতে পারিনি। ও আর একটা জিনিস সুবিধা, তুমি একটা কোয়েশ্চেন আমাকে প্রথম থেকে করছো না যে দুটো মেরু কিভাবে একসাথে থাকা সম্ভব, কারণ আমরা কেউ কিপটে নই। এই জিনিসটাতে হয়তো এখন অনেকে হাসবে, কিন্তু এটা কিন্তু একটা খুব বড় দিক। যে কোনো একটা মানুষ যদি কৃপণ হয় না, সে যে কোনো দিকে খুব সমস্যা হয়। তো আমাদের দুজনের ওই দিকের ভাইবটা সবার আগে ম্যাচ হয়েছে, যে আমরা কেউ কৃপণ নই। আর আমরা না আমাদের লোয়েস্ট যখন যায় আমরা জানি কিভাবে এখন হ্যান্ডেল করতে হবে। তো এই দুটো দিক আমাদের একদম মিলে গেছিল বলে হয়ে গেছে। যাই হোক, খাবারের মেনু যেটা আমার যখন রেজিস্ট্রি হয়েছিল তো আমরা করেছি। তো আমার বাবা না মানে স্টিল আমাদের জামা কাপড় যা পোশাকের জিনিস হয় বাবা ওটা দিয়েছিল। এইবারে যখন বিয়ে হবে, আমি তো একটা ইন্ডিপেন্ডেন্ট উমেন, আমি তো বাবার পয়সা নিয়ে এরকমভাবে বাবাকে আর হার্ট অ্যাটাক দিতে পারবো না। আমি বাবাকে বলেছিলাম, বাবা আমার বিয়ে কিন্তু আমিই করাবো। কিন্তু হ্যাঁ, ওখানে এবার আমি বিয়ে করালে কি হতো, বাবার এত বন্ধু বান্ধব তো আমি বলতাম না, কারণ আমি অর্ধেককে চিনিই না। আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি করতাম, আমি তোমার উপরে প্রেশার দেবো না। বাবা তখন বললো, না তুমি এই একটা বার করে ফেলেছো, আর না, হয়ে গেছে, এবারে আমার যা করার আমি করব। তো এটা নিয়েও একটু দরকার নেই, এত লোক খাইয়ে কি হবে, কি দরকার। বাবা বললো, না এটা হবে, আমারও তো একটা ইচ্ছা বলে কিছু আছে। তারপরে বুঝলাম যে সত্যি তো, আমি যদি আজকে মা হতাম আমার সন্তানটাকেও আমি ওভাবেই চাইতাম, এগিয়ে পড়ো, আমার আর কি, খাওয়াও কতজনকে খাওয়াবে। মোটামুটি ফ্যামিলির মতে, নিজেদের মতে পুরো বিষয়টা একেবারে পুরো এরাই জানে। আমাদের বাড়ির যা সিলেক্ট হয়েছে, মানে তোমরা কি এখন প্রেম করছো নাকি বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ? কার আমরা ঝগড়া করছি? কারেক্ট আছে, হ্যাঁ ঝগড়া করছি। দুজনের মাথায় তো প্রেশার, কারণ বাবা নিয়েছে লোকজনকে খাওয়ানোর প্রেশার, বাকি প্রেশার তো সব আমার উপরেই আছে। আর মেয়েদের ক্ষেত্রে আরেকটা হয় যে কি ভাবে সাজবো, কি মেকআপ আর্টিস্ট, ওইসব নিয়ে আমার একদম হয় না। এই যে ক্যামেরাম্যানকে এত টাকা দিতে হচ্ছে, মেকআপ আর্টিস্টকে এত টাকা দিচ্ছে, ও হ্যাঁ, আমার এইগুলো নিয়ে চাপ। কি সাজবো, ভালোই লাগবে, যা সাজবো তখন একটা অন্যরকম থাকে, ওটা থাকে, সুন্দর লাগবে। হ্যাঁ, যে কোনো মেয়েকে তুমি দেখবে নর্মাল একদিন যাবে একটা সুন্দর, বিয়ের দিনকে আলাদাই লাগে। এটা হয়ে যায়, জানি না কেন হয়ে যায়। ওটা নিয়ে আমার চাপ নেই। আমার হচ্ছে কি, এই যে এগুলো মেনটেন করতে হচ্ছে, এত খরচা, একটা ছাতার মাথার সব সিটি গোল্ডের এই সমস্ত কিনতে যাচ্ছে, একটা নাকের নথ, এই ওখানে পড়ে যাচ্ছে বিল 10,000 টাকা। তো এইগুলো তো একটু ইরিটেটিং। ফুলের মালা সেনকে জিজ্ঞাসা করতে গেছি, বলছে জোড়া 10,000 টাকা, টাকার গায়ে ভার নেই। তো এইগুলো নিয়ে আমি এখন চাপে আছি, আমি ওটা নিয়ে একদম চাপে নেই। তুলছে অর্থনৈতিক দিকেও, অবভিয়াসলি এত কেন, একটু দরকার। আর লাস্টে আসবো চন্দনার কাছে। তুমি বলো যে এক্সাইটেড, ওই লুকটা, ওই একটা ইমাজিনেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এতদিন ধরে, তারপরে সরাসরি বিয়ের পিড়িতে লাল টুকটুকে বউ, বলবো কি, আমি লজ্জা পাচ্ছে রীতিমতো। বলবো কি, আমি দুদিন আগে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে, এ বাবা যখন আমি পান ছড়াবো তুই দেখে কেঁদে ফেদে ফেলতে পারিস? আমি তার আগে সবাই দেখছি কাঁদছে, সব গ্রুমই কেঁদে যাচ্ছে, তার উপরে লেখা এত বছরের পূর্ণতা। যাই হোক, ঠিক আছে, সেটা তাদের পূর্ণতা, আমি সেই জায়গা দিয়ে যাইনি, আমার কোনো আইডিয়া নেই। আমি ওকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে ওইসব পান পাতা সরা যদি তুই কাঁদতে পারিস? আমাকে বলছে কাঁদতেই পারি, বোঝা যাচ্ছে না কি হবে। তো ওর এরকম, তুই এক্সাইটেড না? তুমি কি এক্সাইটেড? হ্যাঁ, সর্টেড বস, সর্টেড। মানে আজকে পুরো মনে হচ্ছে যে ওই একটা কলেজের বন্ধুরাদের বিয়ে হচ্ছে, তাদের ইন্টারভিউ, তাদের সঙ্গে আমরা আজকে আড্ডা মারতে এসেছি। কিন্তু সত্যি খুব খুশি, এবং যারা দেখছে তারা হয়তো এই আড্ডা দেখার পর বলবে যে ওই কঠিন প্রশ্ন, ওই কঠিনভাবে ভাবা, এইগুলোর দিকে একেবারে না গিয়ে জীবনটাকে নিজেদের মতো করে বাঁচারও একটা উপায় থাকে, এবং ব্যক্তিগত জীবন এবং প্রফেশন এই দুটোকে আলাদা রেখেও বাঁচা যায়। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো বাসায় রাখুন, এবং প্রেমের মাস চলছে, তাই সত্যি ঝগড়া না করে ভালো বাসায় থাকুন। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।